রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা একটা করে চোর, চিটিংবাজ, ফেরেববাজ, তোলাবাজ ধরা পড়ছে। ঘাড় ধরে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেলের মাটিতে গড়াগড়ি খাওয়ানো হচ্ছে। কেউ বা রয়েছে তিহার জেলে, কেউ বা রয়েছে প্রেসিডেন্সি জেলে, কারোর মাথায় আবার মাননীয়ার হাত রয়েছে, সুতরাং স্পেশাল ফিচার পাচ্ছে। তাই জেলে যাওয়ার পরও সেই ফেরেববাজ, তোলাবাজগুলো আবার এসএসকেএমের নিরাপদ আশ্রয়ে গিয়ে সেখানে 5 স্টার ফেসিলিটি পাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও, এত চুরি, ডাকাতি, টাকার পাহাড় চোখের সামনে দেখতে পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের আবার একটা অদ্ভুত অদ্ভুত দাবি আছে যে এই চুরিটা চুরি নয়, এদের কারুর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। কেননা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে এই যে চোর চিটিংবাজগুলো ধরা পড়ছে, এরা যে চোর তিনি বিশ্বাস করেন না। আর তার ফলে তৃণমূল কংগ্রেসের বাকি যারা সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ রয়েছে, দুহাত তুলে ধেই ধেই করে নাচতে নাচতে তারা সেই কথায় সোচ্চারে দাবি করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন আইন, তিনিই হচ্ছেন কানুন, তিনিই হচ্ছেন সুপ্রিম কোর্ট, তিনিই হচ্ছেন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনিই হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি যেটাই বলবেন সেটাই বেদবাক্য। যিনি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেন, যিনি কথায় কথায় তথ্যের এদিক ওদিক করে দেন, নজরুলকে মহাভারত লিখিয়ে দেন, রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে রস খাইয়ে দেন, তার কথায় মেনে ধরে চলতে হবে। এরা কেউ চোর নয়। এই এত বড় ডাকাতি হয়েছে, বাংলার মানুষের পেটে লাথ পড়েছে, সেইটা কোনো ফ্যাক্টর নয়। এগুলো তুচ্ছ ঘটনা, এগুলো রাজনৈতিক প্রতিহিংসা। আসলে তৃণমূল কংগ্রেসের কিন্তু আর কোনো উপায় নেই। কেননা দুর্নীতিটা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং সামগ্রিকভাবে সকলের সাহায্য নিয়ে পুলিশ, প্রশাসন, উপরতলা, নিচুতলা সকলে মিলে বেটে এই চুরি ডাকাতি করেছে, এটা মানুষের কাছে জলের মতো স্পষ্ট। আর এটা মানুষের কাছে যত বেশি স্পষ্ট হবে, তত ভোট ব্যাংকে ভাটার টান পড়বে। সামনেই লোকসভা নির্বাচন আসছে, যেটা দিল্লি সরকার বদলের লড়াই। কিন্তু এই বাংলায় যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস এবারের ভোটে না সিঙ্গেল ডিজিটে নেমে চলে আসে। আর যদি সেটা সত্যিই বাস্তবে হয়, তাহলে কিন্তু আর নবান্নের রাজ্যপাট টিকিয়ে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হবে না। ফলে তাদের যেন তেন প্রকারেণ দুটি জিনিস প্রমাণ করতে হবে। এক, যারা দুর্নীতিগ্রস্ত তাদের সঙ্গে দলের নাকি কোনো সম্পর্ক নেই। যারা দুর্নীতির দায়ে ধরা পড়ছে তারা নাকি তৃণমূল তাদেরকে চুরি করতে বলেনি, সুতরাং এর দায় তৃণমূল নেবে না। আর দুই, এটা পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু এবার যে ঘটনা সুপ্রিম কোর্টে ঘটল, তাতে বড় সড় বিপদে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। এই যে চোর চুরি করেও চোরের মায়ের বড় গলার মতো এত বড় বড় কথা বলা হচ্ছে, সেই সব কথা বলার দিন কার্যত শেষ হতে যাচ্ছে। এবং খুব বড় সম্ভাবনা দেখা দিচ্ছে যে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের হাত থেকে এদের সঙ্গে দলের সম্পর্ক ছিল না, এরা যে চোর নয়, এই সব কথা বলার দিন শেষ হয়ে যাবে। আর তার ফলে লোকসভা নির্বাচনে ভরাডুবি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবং এই পরিপ্রেক্ষিতে এমন একটা ঘটনা সুপ্রিম কোর্টে ঘটল, এবং সেটাও অনুব্রত মণ্ডলকে নিয়ে, যাতে চরম মতান্তরে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস। কিভাবে, পুরোটা ব্যাখ্যা করে শোনাবো আপনাদের। শেষ পর্যন্ত শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি। প্রথমে তাকে সিবিআই হন্য হয়ে খুঁজছিল, বহুবার তাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি হচ্ছেন বীরভূমের বাঘ, দিদিমণির প্রাণের ভাই, তার মাথায় অক্সিজেন কম যায়, তার ফলে বিভিন্ন রকমভাবে সেই জিনিস তিনি এড়াবার চেষ্টা করেছেন। একথা নতুন করে বলার কিছু নেই। এরপর শেষ পর্যন্ত সিবিআই যায় এবং বাড়ি থেকে ঘাড় ধরে কার্যত তাকে তুলে নিয়ে আসার পরও আসানসোলের সংশোধনাগারে তিনি ছিলেন, সেখানকার জেলে তিনি ছিলেন। কিন্তু সেখানে তাকে জামাই আদর দেওয়া হচ্ছিল এবং দেখানো হচ্ছিল যে তিনি সেখানে বসেও সাম্রাজ্য কিভাবে চালাতে পারেন। কিন্তু ইডি এই জায়গাটা বন্ধ করার জন্য তাকে তিহার জেলে নিয়ে যেতে চায়। জানে অনুব্রত মণ্ডল এখানে থাকলে, জেলে বসে থাকলেও এমন কিছু প্রভাব পড়বে না, বাইরে যা করার সে সেই কাজটাই করে যাবে। আর সেইটা আটকাবার জন্য যে কী কাণ্ড পশ্চিমবঙ্গে ঘটেছিল, সেই ঘটনা আপনারা সকলেই জানেন। এরপর তাকে যখন তিহার জেলে নিয়ে যাওয়া হলো,
দেখা গেল তার যে এতদিনের শারীরিক অসুস্থতা দেখানো হচ্ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাদেদ এসএসকে বলে দিচ্ছিল যে হ্যাঁ ফিসচুলাতে কী সব রয়েছে, অন্ডকোষে গণ্ডগোল রয়েছে, কত কী খুঁজে বার করছিল, সেই সব কিচ্ছু নেই। 3খানা হসপিটাল তাকে ঘুরিয়ে দেখানো হয়েছে, কোথাও কোনো রকম কোনো অসুবিধা পাওয়া যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস এত বড় ফেরেববাসটা ধরা পড়ার পরেও, এত বড় চোর ডাকাতটা জেলে যাওয়ার পরেও জোর গলায় বলে যাচ্ছে কি করেছে কেষ্ট। তৃণমূল কংগ্রেস মানে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করছেন যে অনুব্রত মণ্ডল গরু পাচারের জন্য জেলে গেছে, কোটি কোটি টাকা তোলাবাজি করেছে, সেই অনুব্রত মণ্ডল কি করেছে এবং এটা বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা এই বলে চিৎকার করে যাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী। তাহলে ভাবুন একবার, এই রাজ্যে চোরেরা ডাকাতেরা কতখানি উৎসাহিত হবে, কতখানি উৎসাহ পাবে আরও চুরি ডাকাতি প্রবল উৎসাহে করার জন্য। এবং এখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় যুক্তি, যখন তাদের প্রশ্ন করা হয় যে এটা যদি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসাই হয়ে থাকবে, যদি রাজনৈতিকভাবে ইডি এবং সিবিআইকে তারা ব্যবহার করে থাকবে, তাহলে এই যে তদন্ত হচ্ছে সেটা তো কোর্ট মনিটরড, আদালত নির্দেশ দিচ্ছে, আদালত নজরদারি চালাচ্ছে, তাহলে আদালতও কি এই রাজনৈতিক প্রতিহিংসায় এই ষড়যন্ত্রে লিপ্ত? তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এদেরকে যে অ্যাক্টে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে নাকি এই প্রসেসটাই হচ্ছে শাস্তি, এখানে কোনো প্রমাণ নেই, সেই জন্যই তো এদের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা যাচ্ছে না, এদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যাচ্ছে না। যখন বলা হচ্ছে এই তো ইডি সিবিআই এরা সব চার্জশিট দিয়ে দিয়েছে, চার্জশিটে সব এক একটা ফেরেববাজের নাম উঠে আসছে, তাদের কত কোটি টাকার সম্পত্তি কিভাবে দুহাতে কামিয়েছে, কোথা থেকে এই টাকাটা এলো, সেই নিয়ে কি বলবেন? বলে না না ওরকম চার্জশিটে কিছু হয় না। এদের বিরুদ্ধে তো ট্রায়ালই শুরু করতে পারছে না। যদি এরা সত্যি সত্যি দোষী হতো, ওই জামিন পাচ্ছে না ওইটাই ফ্যাক্টর নয়, এইসব কেসে জামিন পাওয়া যায় না, সেই জন্যই এই কেসগুলোতে এদেরকে ফাঁসানো হচ্ছে। যদি ইডি সিবিআইয়ের হিম্মত থাকতো এবং এরা সত্যিকারের অপরাধী হতো তাহলে নাকি এদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করে দিত। সেই ট্রায়ালটা যখন শুরু করতে পারছে না, রাজনৈতিকভাবে তৃণমূলকে আটকাতে না পেরে ভোটের আগে প্রতিহিংসা দেখাতে বিজেপি ইডি সিবিআইকে দিয়ে এদেরকে গ্রেপ্তার করাচ্ছে। আর এবার সুপ্রিম কোর্টে এই নিয়ে কালকে একটা শুনানি ছিল, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে লোয়ার কোর্টের ট্রায়াল আগামী 22শে ফেব্রুয়ারির মধ্যে শুরু করতে হবে। অর্থাৎ অনুব্রতর গরু পাচার মামলায় চার্জশিট হয়ে গেছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, এবার ট্রায়াল শুরু হবে এবং সেটাও হচ্ছে 22শে ফেব্রুয়ারি, এবং 27শে ফেব্রুয়ারি সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে এর নেক্সট হিয়ারিংটা আছে। 22শে ফেব্রুয়ারি এর ট্রায়াল শুরু হয়ে যাওয়া মানে যেটা খুব বড় সম্ভাবনা দেখা দিচ্ছে যে লোকসভা ভোটের আগেই কিন্তু কনভিকশন হয়ে যেতে পারে। এবার আরেকটা মজার ব্যাপার হয়েছে, এই অনুব্রতর মামলা, সমস্ত মামলা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে সব দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র প্রশাসনকে ব্যবহার করে নয়, শুধুমাত্র পুলিশকে ব্যবহার করে নয়, শুধুমাত্র বিরোধীদের কণ্ঠরোধ করেই এরা ক্ষান্ত হয়নি, এরা আইন প্রক্রিয়ার মধ্যেও হস্তক্ষেপ করতে চায়। যে জন্য আমরা দেখি বড় বড় ফেরেববাজরা এই দুর্নীতির বিরুদ্ধে যেসব বিচারপতিরা লড়ছেন, যেমন জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদেরকে বাই হুক বাই ক্রুক তাদেরকে সরাতে মরিয়া। কখনো তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়, কখনো তাদেরকে সিআইডি দেখে তাদের পরিবারকে হেনস্থা করে ভয় দেখাবার চেষ্টা করা হয়, কখনো তাদেরকে দিয়ে অনুপ্রাণিত সাংবাদিক পাঠিয়ে দেওয়া হয়, দিয়ে ইন্টারভিউ করিয়ে তাদেরকে প্রসেস থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকম এখানে আইনি প্রক্রিয়ারই বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়। সেই জন্য অনুব্রত সংক্রান্ত সমস্ত মামলা কিন্তু দিল্লিতে ট্রান্সফার হয়ে গেছে। সেটা আটকানোরও বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাতে কোনো রকম কোনো লাভ হয়নি। ফলে লোয়ার কোর্ট মানে এখানে রাউস অ্যাভিনিউ কোর্টে কিন্তু অনুব্রত মণ্ডলের মামলার যে ট্রায়াল সেটা আগামী 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। এবার আপনারা বলবেন যে ট্রায়ালে যদি সেখানে কনভিক্টেড হয়ও, প্রথম কথা হবে কি হবে না সেইটা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে, দ্বিতীয়ত হলেও তারা তো হায়ার কোর্টে যাওয়ার চান্স আছে। একদমই তাই। দেখুন, এক নম্বর হচ্ছে যে ট্রায়ালটা যে শুরু হচ্ছে এবং এতদিন যে জামিনটা পায়নি, আদালত তো এমনি মুখ দেখে তার জামিনটা আটকে রেখে দেয়নি।
আদালতের কাছে রীতিমতো ইডিকে তথ্য প্রমাণ নথি দিয়ে বোঝাতে হয়েছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে এই গরু পাচার মামলার কতখানি, গরু পাচার দুর্নীতির কতখানি যোগ রয়েছে, এবং সেই হচ্ছে আসল মাথা, যে কারণে কিন্তু এতদিন ধরে জামিনটা হয়নি। ফলে ইডির হাতে সাফিসিয়েন্ট প্রমাণ রয়েছে বলেই জামিনটা আটকে রয়েছে। তাই মনে করা যেতেই পারে ট্রায়াল হলে সেখানে অনুব্রত মণ্ডলের কনভিকশনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার লোয়ার কোর্ট হলে সেখানে হায়ার কোর্টে যাওয়ার অপশন অবশ্যই রয়েছে। কিন্তু একটা জিনিস দেখুন, এই তোলাবাজ ফেরেববাজগুলো যতবার ডিভিশন বেঞ্চে গেছে বা হায়ার কোর্টে গেছে, প্রত্যেকবার কিন্তু এরা ঘাড় ধাক্কা খেয়েছে। কেননা আদালতও বুঝে গেছে এই বাংলায় কিভাবে চুরি বাটপারি হয়েছে, এবং যে মামলায় যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে এতখানি কংক্রিট এভিডেন্স দেওয়া হয়েছে যে সেই জায়গা থেকে আদালতের কাছেও এই জায়গাটা প্রামাণ্য হয়ে গেছে যে এদের জামিন দেওয়া যাবে না। ফলে কনভিকশনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর আরেকটা জিনিস জানবেন যে এই ধরনের মামলায় লোয়ার কোর্টে যদি কনভিকশন হয়ে যায়, হায়ার কোর্টে গিয়ে সেই মামলা খারিজ হয়ে যাওয়া সেটা কিন্তু যথেষ্ট শক্তের ব্যাপার। এবং যেখানে কনভিকশনটা হায়ার কোর্টে হওয়ার চান্সটা রয়েছে, সেখানে হায়ার কোর্টেও যখন যাবে সেখানে কিন্তু সেই প্রমাণগুলোই ইডির তরফ থেকে দেওয়া হবে। ফলে যদি এই যে শেষ অস্ত্রটা তৃণমূল প্রয়োগ করার চেষ্টা করছিল জনমানসে একটা ছবি তোলার জন্য, জনমানসে একটা ছবি ঘোরানোর জন্য যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, এবং সেই কারণে ট্রায়ালটা শুরু করতে পারছে না, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সেই ট্রায়ালটাও 22শে ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে। ফলে খুব বড় আশা যেটা রয়েছে, লোকসভা ভোটের আগেই কনভিকশনটা হয়ে যাওয়ার একটা হাই চান্স রয়েছে। আর সেক্ষেত্রে যদি সেটা হয়ে যায়, তখন তৃণমূল কোথায় মুখ দেখাবে? তখন কি করে বলবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, এখানে কেসের কোনো মেরিট নেই, জামিন হচ্ছে না, এটা ফ্যাক্টর নয়, এদের ট্রায়ালটা শুরু করতে পারছে না? এই যে অস্ত্রটা ভোঁতা হয়ে যাবে, তা কিন্তু লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রতি যে সমর্থনের জায়গাটা, সেটা কিন্তু বড় সড়ো এফেক্ট ফেলবে, এবং জনমানুষের যত এটা এফেক্ট পড়বে তত কিন্তু তৃণমূলের ভোটটা কমার সম্ভাবনা হু করে বাড়বে। এবং সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটেও নেমে যেতে পারে। কেননা দুর্নীতি, চাকরি নেই, শিল্প নেই, চাকরি চুরি হয়েছে, সাধারণ মানুষ যেগুলো এই রাজ্যের ভবিষ্যৎ যাদেরকে মনে করা হচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে, এবং সেই ভবিষ্যৎ অন্ধকার যারা করে দিয়েছে তাদেরকে আবার তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল নেত্রী খোদ বলছেন যে এরা চোর নয়। তাহলে সেই জায়গায় জনমানুষে কিন্তু রাজনৈতিকভাবে এই প্রচারটা শুরু হয়ে যাবে এবং এই হাওয়াটা তুলে দেওয়া হবে। তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এর সঙ্গে জড়িত, যে কারণে এদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছিল? ফলে অনুব্রতর এই একটি অনুব্রতর কেসে সুপ্রিম কোর্টের এই একটি অর্ডার তৃণমূলের কিন্তু যথেষ্ট বিপদ বাড়িয়ে দিল, এবং লোকসভা নির্বাচনের আগে তাদের অস্বস্তি বহুগুণ কিন্তু বাড়িয়ে দিল। কি বলবেন বন্ধুরা? তৃণমূল কংগ্রেসের এই সব বড় বড় রত্নদের ধরা পড়ার পরও তৃণমূলের এই ডিফেন্স যে এখানে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে এবং সেই কারণেই ট্রায়ালটা শুরু করতে পারছে না, সেই ট্রায়ালটাও তো এবার শুরু হতে যাচ্ছে। এবার তৃণমূল কিভাবে ডিপেন্ড করবে, এবং এইভাবে ডিফেন্ড করে কি শেষ পর্যন্ত বাংলায় নিজেদের রাজ্যপাট টিকিয়ে রাখতে পারবে? নাকি এই ফেরেববাজগুলো তো গেছেই, আরও বাকি যারা বাইরে ঘুরছে বুক ফুলিয়ে 10 পয়সার দুর্নীতি করিনি বলে, তাদেরও এবার জেল যাত্রার সময় হয়ে গেছে। যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।